গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আমি তো আছি, চলে যাচ্ছে কোনো রকমে। আজকে ও অফিস যায়নি, আজকে বাড়িতেই আছে। আর সেই জন্য আমার সকালবেলা থেকে কোনো কাজের চাপ নেই। আমি আজকে কোনো রান্নাবান্না কিছু করিনি, যা করার মাই করেছে। তো আজকের দিনটা হচ্ছে জমিয়ে আড্ডা হবে, গল্পগুজব হবে। আর খাওয়া দাওয়া তো অবভিয়াসলি হবেই, কিন্তু সেটা রাত্রে হবে। তো আজকে আমরা সবাই মিলে একটু আড্ডা দিব। সেই আড্ডাটা কীরমভাবে দিচ্ছি না দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর মধুর পরিবার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটা একটু ক্লিক করতে ভুলো না, যাতে তোমাদের কাছে ভিডিওগুলোর নোটিফিকেশান আগে আগে পৌঁছে যায়। একটু লাইক করে দিও, তাহলে আরও কনফিডেন্স পাই, ভালো ভিডিও বানানোর জন্য একটু অনুপ্রেরণা পাই। যাই হোক, তাহলে চলো শুরু করি। বন্ধুরা, এখন আমরা আড্ডা দিতে চলে এসেছি, তোমরা সবাই সঙ্গে থাকো। নমস্কার। নমস্কার। তো গৌতম দা, আপনি কেমন আছেন? আর কি, এই চলে যাচ্ছে। আর আপনার কি স্নান টান হয়েছে? হ্যাঁ এখন কি করছেন, রোদে? হ্যাঁ, এই রোদে রোদে বসে আছি। তো আপনি তো সেদিন সেদিন তো আপনি মানে বাঘের গল্প বলেছিলেন, আপনার ছোটবেলার সেই অভিজ্ঞতার গল্প বলেছিলেন, আমাদের তো খুবই মজা লেগেছে, আমরা শুনেছি। তো আপনি আর একটা কিছু গল্প বলেন, এটা আমাদের ইচ্ছা। গল্প না, যেটার মধ্যে থাকবে একদম সত্যি, গল্প হলেও যেটা সত্যি, সেই ধরনের একটা গল্প আবার আপনি বলুন, সেটা আমরা চাই। তো দেখি, আপনি আর একটা কোনো গল্প বলুন তো দেখি। আচ্ছা, আমাকে যখন গল্পটা বলতে বলা হয়েছে, তা আমি আগে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি থাকে। হ্যাঁ, তো আমার বাবার কাছে শোনা, হ্যাঁ, আমি বাবার কাছে একটা গল্প শুনেছি। হ্যাঁ, সে বহুদিন আগেকার গল্প, বহুদিন আগেকার কথা। ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার কয়েক বছর আগেকার কথা। হ্যাঁ, এখন যেটা বাংলাদেশ, আগে তখন পূর্ব পাকিস্তান ছিল। হ্যাঁ, পূর্ব পাকিস্তান। তো তখন আমার ঠাকুরদাদা ময়মনসিং ডিস্ট্রিক্টে টাঙ্গাল সাব ডিভিশনে অশোকপুরে থাকতো। হ্যাঁ, তো তখন আমার বাবাও ছোট, বাবা জ্যাঠাও ছোট। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। ওই অশোকপুরে ওখানে জাদু সম্রাট পিসি সরকার, হ্যাঁ, পিসি সরকারের বাড়ি ছিল। হ্যাঁ, তো যাই হোক, সেই ইয়েতে পাড়ায় যাতায়াতটা ছিল। হ্যাঁ, পিসি সরকার মানে পিসি সরকারের বাড়ি আর আপনাদের বাড়ি ছিল একদম পাশাপাশি? পাশাপাশি না হলেও কাছাকাছি ছিল। কাছাকাছি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কাছাকাছি ছিল। ওই উপলক্ষে উনিও আমার ঠাকুরদার বাড়িতে আসতেন। হ্যাঁ, এবং বিভিন্ন রকমের ম্যাজিক ট্যাজিকও দেখাতেন। হ্যাঁ, আমার ঠাকুমা রান্না বান্না করছে। হ্যাঁ, তখন উনি দাঁড়িয়ে বললেন, কি কর্তা, কি রান্না করছেন? হ্যাঁ, তখন আমার ঠাকুমা বলতো যে এই তো বাবা রান্না, মাছ ভাজা করছি। তখন উনি বলতেন, কি বলছেন, কড়াইয়ে তো কিছুই নাই। তখন আমার ঠাকুমা কড়াইয়ে তাকিয়ে দেখতো যে সত্যি সত্যি কড়াইয়ে কিছু নাই। হ্যাঁ, তখন আমার ঠাকুমা মধ্যে এগিয়ে এগিয়ে এসব কী করছিস, এসব কী করছিস। তারপর উনি ওখান থেকে সরে চলে যেতেন। হ্যাঁ, তারপর দেখা যেত মাছের মতনই আছে। তো এইরকমের টুকটাক করি ম্যাজিক ট্যাজিক দেখাতেন। তো এই হলো ব্যাপার। তো তো এই জাদু সম্রাট পিস সরকারের যখন বিয়ে হলো, হ্যাঁ, তো বিয়ের সময় পিস সরকারের বাবা ভগবান সরকার, হ্যাঁ, নাম ছিল ভগবান সরকার, সেই ভগবান সরকার আমার ঠাকুরদার বাড়িতে নেমন্তন্ন করে গেল বিয়ের নেমন্তন্ন খাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে নেমন্তন্ন খাওয়ার দিন এগিয়ে আসলো। হ্যাঁ, তো আমার ঠাকুরদার তো তখনকার দিনের ব্যাপার, আমরা তো ব্রাহ্মণ। হ্যাঁ, আর কায়স্থ, তখনকার দিনে এইসব ছিল। তো আমার ঠাকুরদাদা তো উঠানে পায়চারি করছে আর বলছে, ভগবানের এত বড় আস্পর্ধা, আমাকে নেমন্তন্ন করে। হ্যাঁ, এইভাবে বলছে যে ভগবানের এত বড় আস্পর্ধা, কেউ যাবো না ওনার নেমন্তন্ন খেতে। হ্যাঁ, তো যাই হোক, কেউ তো আর যাবে না নেমন্তন্ন খেতে। সম্রাট পিস সরকারের বাড়ি নেমন্তন্ন, তার বিয়ে। তো আমার ঠাকুমা
ওই রাত্রিবেলায় আমার জ্যাঠার বাবাকে, হ্যাঁ, বাড়ির পিছন দিক দিয়ে বের করে দিল, যা তোরা নিমন্ত্রণ খেয়ে আয়। হ্যাঁ, তো আমার বাবা জ্যাঠা লুকিয়ে লুকিয়ে গিয়ে নিমন্ত্রণ খেয়ে আসলো। হ্যাঁ, তো এই একটা গল্প আমি বাবার কাছে শুনেছিলাম। হ্যাঁ, বাবা আমাকে বলেছিল। এই এই বলছি, যাই হোক। তো বাবা, তুমি পরবর্তীকালে যখন গল্পটা শুনলা, তো তখন তোমার মনে আশা জাগেনি যে একটুখানি তুমিও একটু যোগাযোগ করে সেখানে যাও, কিছু জাদুবিদ্যা এগুলো শেখো, হ্যাঁ, একটু এ সমস্ত কিছু ইচ্ছা জাগেনি মনে? না, এসব ব্যাপারটা আমার বাবার যেরকম একটু জাদু টাদু শেখার ইচ্ছা হয়েছিল, তখন সম্রাট বীর সরকার বলেছিল, আমি তোকে বইটই দিচ্ছি, এই বইটই পড়ে তুই শেখ। তো একটা দুটা বই পুরানো আমাদের ঘরে ছিল, সেটা এখন আর নেই। হ্যাঁ, ওনার একটা পাতলা পাতলা কয়েকটা বই ছিল, এখন আর নেই। আচ্ছা। হ্যাঁ, আর এখন তো বর্তমান যে পি সরকার আছে, ওনার ম্যাজিক আমরা দেখেছি এবং ওনার দেখা আমরা স্তম্ভিত হয়েছি। এখন বর্তমান যিনি আছেন, হ্যাঁ, পি সরকার, তার আচ্ছা, দেখেছি। ঠিক আছে। আজকে এটা গল্প বললেন, আমাদের তো ভীষণ ভালো লাগলো। আমরা মনে মনে খালি কল্পনা করছি সেই সময়টা, সেই দিনটা, সেই যুগটা। আজকে আমরা যে কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যাই, বা মানে আমরা কোনো মানুষে মানুষে কিছু ভেদাভেদ করি না, হিন্দু মুসলিমেও আমরা কিছু ভেদাভেদ করি না। তো তখনকার মানুষ কতটা কনজারভেটিভ ছিল, সেটাও এখন আমাদের কাছে একটা শুধুমাত্র নিছক গল্প হয়ে দাঁড়িয়েছে, যেটা খুব ভালো লাগে আজও ভাবলে। তো যাই হোক, আবার পরে একদিন আপনার সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে গল্প হবে। ম্যাডাম, আপনিও তো অনেকদিন গান টান করেন না, একদম বন্ধই করে দিয়েছেন। তো গান টান করতে হবে তো একটু, নাহলে তো গলাটা একদম আরও নাই হয়ে যাবে, যেটুকু আছে সেটুকু খারাপ হয়ে যাবে। তো তুমিও তো ভালো গান করো, তো একটু গান শোনাও দিকে আছে একটু। আমি গান শোনাবো? হ্যাঁ। ঠিক আছে, আমি গান শোনাচ্ছি, কিন্তু যাদের যাদের কানে আঙুল দিতে ইচ্ছা করবে তারা কিন্তু কানে আঙুল দিয়ে নেবে। কানে ঢুকে যদি কারোর খারাপ লাগে তাহলে কিন্তু তার জন্য আমি দায়ী নই। আচ্ছা ঠিক আছে, সে হবে। আহ, আচ্ছা। লা 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 লা। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা, যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সাড়া নাহি পাও সাড়া দেবে তব প্রাণ। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও হলো অভিমান। তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা। সাধু সাধু, সত্যি ভালো, সত্যি ভালো। তো আপনার আজকে বাড়িতে থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কাজের ফাঁকে এই ছুটিটা খুব দরকার হয়। হ্যাঁ। তো আপনার কাজে ভালো লাগে না ফ্যামিলির সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে? অবভিয়াসলি ফ্যামিলির সাথে। কাজটা খুব ভালো লাগে, নানান জায়গায় যাই। আমি বলেছিলাম ভিডিওতে যে নানানভাবে যাই, নানানভাবে হ্যারেস হই, নানানভাবে ভালোও লাগে, নানান লোকের কথাবার্তা শুনি। কিন্তু কাজটাও ভালো লাগে, আর ফ্যামিলি থাকতে তো এটা তো একটা মানে অমৃত বলা যায় বাড়িতে থাকলে। আচ্ছা, তো যাই হোক,
আপনার সাথে তো আমার সংসার করা প্রায় হয়ে গেল 7 বছর। সে তো হয়ে গেছে। তো আপনি দেখেছেন আমাদের জীবন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে, ভালোর মধ্যে দিয়ে, খারাপের মধ্যে দিয়ে, সব দিয়েই চলেছে। তো আপনার কি মনে হয় যে জীবনে চলতে গেলে সবার আগে কি প্রয়োজন? জীবনে বাঁচতে গেলে সবার আগে কি প্রয়োজন? দেখো, জীবনে বাঁচতে গেলে সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে মনের জোর। আচ্ছা, তো মনের এর জোর থাকলে জীবনে তুমি যতই বাধা বিপত্তি আসো, ঠিক আমরা একটা জায়গায় পৌঁছে যাবো। তো এই মনের জোরের কোনো বাস্তব অভিজ্ঞতা কি আপনার জীবনে আছে? হ্যাঁ, আছে। সে অনেক রকম ঘটনাই আছে। তার মধ্যে একটা ঘটনা বলি, খুব তাড়াতাড়ি বলি, বেশি সময় তো নেই, থাকে না। যাই হোক, কথা হচ্ছে আমি যখন চাকরি করতাম প্রথম যখন চাকরি করলাম ইউবিতে, তখন ইউবি ছাড়ার পরে এশিয়ান পেন্টে ছিল, রং কোম্পানি এশিয়ান পেন্টে থাকাকালীন আমি নর্থ বেঙ্গলে, আমার টেরিটরি এরিয়া ছিল, তখন আমার নর্থ বেঙ্গলে থাকাকালীন আমি একবার ওই দার্জিলিংয়ের রাস্তায়, নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ের রাস্তায় গেছিলাম, বাসে যাচ্ছিলাম। বাসের থেকে যখন ফিরছি তখন এক জায়গায় তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়, বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়। তাতে বাসে প্রায় 40 জনের মতো ছিল। 40 জনের মধ্যে প্রায় সেই অ্যাক্সিডেন্টে 34 জন 35 জন মারা গেছিল। তার মধ্যে আমরা 4-5 জনই বেঁচেছিলাম। তো সেই যে বেঁচেছিলাম, সেটা বাসটা খাদে পড়ে গেছিল, অনেক বড় খাদে পড়েছিল। খাদে পড়ার পর অনেক উঁচু থেকে খাদে পড়াতে বাসটা জলের তলায় ডুবে গেছিল। সেই মুহূর্তে আমি, তখন আমার তো এরকম চেহারা ছিল না, আমি ব্যায়াম করতাম, ওয়েট লিফটিং ব্যায়াম করতাম। তো তখন আমার গায়ে ব্যায়াম যেহেতু করতাম, আমি চিলিং মেরে সেই বাসের সামনের দিকে গ্লাসটা, কাচের যে গ্লাসটা থাকে, ওই কাচটা ভেঙে দিয়ে বেরিয়ে এসেছিলাম। কিভাবে ভেঙেছিলেন গ্লাসটা? মাথাতে ভেঙেছিলাম। সেই মাথাতে ভাঙার পরে আমার মাথার পিছনে কাঁচ ঢুকে গেছিল। সেই কাঁচ অনেক বছর পরে বেরিয়েছিল। হঠাৎ মাথা ব্যথা করে পিছন দিকে, পিঠ ফিট সব ছিঁড়ে গেছিল। আমার বাঁ পায়ের হাঁটুতে চোট লেগেছিল, বাঁ পায়ের মালা চেকের অর্ধেকটা নেই এখন। তারপরে যেমন আঙুল সোজা, আমি সবসময় দেখবে যেমন আঙুলটা সোজা করে রাখি, তো এই আঙুলের নার্ভটা কেটে গেছিল। এই উদ্ধারকারীরা আবার এখানে সোনা আনতে ছিল, সে বের করতে গিয়ে লাস্টে আমার আঙুলের রগটাই কেটে দেয়। এইরকম তখন মনের জোর ছিল জন্যই আমি ওই জলের তলা থেকেও বেঁচে গেছি। প্লাস যে ড্রাইভার ছিল তার পেটের মধ্যে অর্ধেকটা স্টিয়ারিং ঢুকে গেছিল। তাকেও বাবা। আমি ডান পা এগিয়ে দিয়ে বলেছিলাম যে তুমি উঠে যাও, তারপরে আমি উঠছি। সে আমার ঘাড়ে পা দিয়ে উঠেছে উপরে, বাসের উপরে সাইডে উঠেছে। তারপরে উদ্ধার কার্যে যারা লোক এসছে, তারা আমাকে উঠিয়ে নিয়ে আসে। এই হচ্ছে মনের জোর। মনের জোর ছিল জন্যই আজকে আমি বেঁচে আছি। আচ্ছা, নিবেদিতা ম্যাডাম, আপনি কি রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, রান্না বান্না কমপ্লিট। কি রান্না করলেন আজকে? রান্না করলাম মুগের ডাল আর পাঁপড় ভাজা আর ডিমের ঝোল। আচ্ছা, তো ঠিক আছে, আপনি একটা গান করেন তো দেখি, অনেকদিন আপনার গান শুনিনি। আমি করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মানে আমার একটা ব্যাপার আছে, আমি একা ঘরে ঘরে অনেক গান করি, কিন্তু আমাকে যে গান করতে বলা হলো আসরে, তখন আমি আর কোনো গানই মনেও করতে পারি না, বা একটা গান যে গাইবো সেই ক্ষমতাটাও আমার থাকে না। এটা আমার একটা অভিশাপ বলতে পারেন জীবনের। যাই হোক, তবু বন্ধুরা, খারাপ করে ভালো করি, আমি আপনাদের সবার মা বা বোনের মতো। ঠিক আছে, একটু গান করছি, গানই তো মা সরস্বতীর দান। একদম তাই, একদম তাই। ঠিক আছে, করবো। ও কোকিলা তোরে সুধাই রে, ও কোকিলা তোরে সুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও
এইটুকুই করবেন? এইটুকুই করব। একটা অন্তরা করবেন না? আজকে আর কিছু করব না, আবার এর পরের দিন শোনাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো জোর জার নাই। আড্ডা মারতে বসেছি আমরা সবাই, এখানে জোর জার নাই, কিন্তু সবাইকেই পার্টিসিপেট করতে হবে, জোর হচ্ছে ওই একটাই।